আজকের দিনটা ছিল 5ই আগস্ট 2024। খবর পেলাম ঠিক 2টার আশপাশ সময় হাসিনা পদত্যাগ করে পালিয়েছে অন্য দেশের উদ্দেশ্যে। তাই কিছুক্ষণের মধ্যেই চলে আসে যাত্রাবাড়ি মোড়ে। ভেবেছিলাম হয়তো মানুষ বিজয়ের আনন্দে মেতে উঠেছে, কিন্তু যাওয়ার পর দেখি ব্যাপারটা ছিল সম্পূর্ণই উল্টো। চলছিল এখানে পুলিশ স্টেশনের উপর সাধারণ মানুষের আক্রমণ। পুলিশরাও কোনো অংশে কম ছিল না, তারাও জনগণকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পিছু হটানোর চেষ্টায় ছিল। সাধারণ জনগণও কোনো অংশে কম ছিল না, তারাও তাদের মতো করে কোনো না কোনোভাবে ইটের ব্যবস্থা করে মারছিল পুলিশগুলোর উদ্দেশ্যে। আর পুলিশরা ভালো করেই জানতো যে তারা স্টেশন থেকে যদি একবার বের হয় তাহলে জনগণ তাদের সাথে কি করবে, তাই এই সকল আক্রমণগুলো ছিল পুলিশ স্টেশনের বাহির এবং ভিতর থেকে। আশপাশ মানুষদের দেখে এমন মনে হচ্ছিল যেন আজ পুলিশদের কোনো রেহাই নেই। যাত্রাবাড়ির জনগণ যেন প্রতিশোধের আগুনে ধাউ ধাউ করে জ্বলছিল। প্রতিটি মানুষই অপেক্ষায় ছিল পুলিশ স্টেশন থেকে পুলিশদের বের হওয়ার অপেক্ষা। এই যাত্রাবাড়ি থানার উপর মানুষ এরকম আক্রমণ চালাবে যা আমি কখনোই ভাবিনি। কিন্তু ভয়ের ব্যাপারটা ছিল এই যে পুলিশ স্টেশন থেকে সাধারণ মানুষের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার ব্যাপারটা নিয়ে। কেননা গতকাল 4ই আগস্ট এই সাউন্ড গ্রেনেডের নিক্ষেপে অনেক মানুষেরই ক্ষতি হয়েছিল। দেখেছিলাম তাদের কান হতে অনেক রক্ত ঝরছিল। আর এই পুলিশ স্টেশন থেকে যেখানে সেখানে সাউন্ড গ্রেনেডগুলো মারায় আশপাশ মানুষজন সব কিছুটা ভীতগ্রস্ত হয়ে পড়েছিল। সত্যি পুলিশরা এলোমেলোভাবে প্রচুর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছিল, তাই জনগণদের সাথে আমিও বিভিন্ন জায়গায় মুভ অন করছিলাম। আমরা এখন দেখতে পাচ্ছি মানুষ তারা বড় বড় ইটাকে ভেঙে টুকরো টুকরো করে নিক্ষেপ করছে পুলিশদের উপর। আর বলে রাখি, এই পুলিশ স্টেশনের ভিতরেই অনেক পুলিশ অপেক্ষা করছিল কোনো না কোনোভাবে বের হওয়ার। আর সত্যি আশপাশ মানুষদের চোখ মুখ দেখে এমন মনে হচ্ছিল, তাদের কথাবার্তা এমন মনে হচ্ছিল যেন তাদের উপরে পুলিশের যে অত্যাচার অন্যায় চলেছে তার প্রতিশোধ আজকে কোনো না কোনোভাবে নিয়েই ছাড়বে। কয়েক মুহূর্ত পরে দেখি যে মানুষ বিভিন্ন জায়গায় কাঠের যে সকল জিনিস আছে সেগুলোর উপর সেগুলোর মধ্যে আগুন জ্বালিয়ে পুলিশ স্টেশনের ভিতরে যেভাবে হোক ঢোকানোর চেষ্টা করছে। পরবর্তীতে আশপাশ মানুষদের সাথে কথা বলে জানতে পারি যে জনগণরা চাচ্ছে কোনো না কোনোভাবে পুলিশ স্টেশনকে আগুনে জ্বালিয়ে দিতে। আর অনেক মানুষ অপেক্ষায় ছিল কোনোভাবে পুলিশ স্টেশনের ভিতরে গিয়ে পুলিশদের উপর আক্রমণ করে। তো আমরা দেখতেই পাচ্ছি যে মানুষ কাঠের বিভিন্ন জিনিসপত্র এখানে ঢোকানোর চেষ্টা করছে। কিছুটা ভয় লাগছিল সাউন্ড গ্রেনেডের শব্দগুলো শুনে, কারণ আমি তো দেখেছি যে সাউন্ড গ্রেনেড একটা মানুষের সামনে বা কানের সামনে বা আশপাশ যদি পড়ে তাহলে মানুষগুলো ঠিক এরকম ক্ষতিগ্রস্ত হয়। এই যাত্রাবাড়ি মোড় থেকে ওই শনিয়াকড়া রায়েরবাগ পর্যন্ত মানুষের এক চমৎকার ভিড় ছিল। আর প্রত্যেকের একটাই উদ্দেশ্য ছিল যে কোনো না কোনোভাবে এই যাত্রাবাড়ি থানাকে ধূলিসাৎ করে দেওয়ার। এই পুলিশ বক্সটা গতকাল পুড়িয়েছিল, আর আশপাশ ছড়াছড়ি ছিল কিছু তাজা রক্তের ছড়াছড়ি, যা দেখে মানুষ কিছুটা ভয়ে আতঙ্ক হয়েছিল। পুলিশগুলো যেন হঠাৎ আক্রমণাত্মক হয়ে গেল। তারা আশপাশ যেখানে খুশি সেখানে সাউন্ড গ্রেনেড সহ ককটেল যা কিছু পাচ্ছে তাদের সাধ্য মতো ছুঁড়ে মারছিল। তা হঠাৎই দেখতে পাই যে পুলিশ স্টেশনের এক কোনায় জনগণ অলরেডি আগুন জ্বালিয়ে ফেলেছিল, যার জন্য পুলিশরা এরকম আক্রমণাত্মক হয়েছিল। এই মুহূর্তে মানুষজন সব যে যার মতো পিছনে চলে যাওয়া শুরু করছিল। এই মুহূর্তে এসে আশপাশ অনেক মানুষই বলছিল যে পুলিশরা সাউন্ড গ্রেনেড সহ গুলিও চলছিল সাধারণ জনগণের উপর। তার চেয়ে বড় কথা বোঝাই যাচ্ছিল না যে সাউন্ড গ্রেনেড কোনটা আর গুলি ছোড়ার শব্দ কোনটা, তাই সব মিলে মানুষ অনেকটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল।
এই মুহূর্তে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে থানার ভিতরে আগুনটা খুব ভালোভাবে লেগে গিয়েছিল পুলিশ স্টেশনের একটা সাইটে। তাই পুলিশ স্টেশন থেকে পুলিশরা বিভিন্নভাবে যেভাবেই হোক তারা জনগণদের এই স্টেশন থেকে দূরে হটানোর চেষ্টা করছিল, কেননা তারা অলরেডি বুঝে গিয়েছিল যে জনগণ যদি আর বেশি একটা সময় যদি এখানে থাকে তাহলে পুরো পুলিশ স্টেশন জ্বালিয়ে দিবে, পাশাপাশি তাদের উপরও এক চমৎকার মারপিটা হবে। পুলিশদের কাছে যত যাই থাকুক না কেন, শত হলেও এটা তাদের জন্য একটা চমৎকার আতঙ্কের কারণ হচ্ছে যে ওইখানে তারাও জানে যে তারা হচ্ছে নির্দিষ্ট কিছু সংখ্যক পুলিশ ছিল, আর বাইরে ছিল অসংখ্য পরিমাণে হাজার হাজার যাত্রাবাড়ির মানুষজন ছিল। হয়তো এখানে যাত্রাবাড়ির আশপাশ থেকে অনেক মানুষজন ছিল, হয়তো তাদের প্রত্যেকেরই একটাই ক্ষোভ ছিল যে যাত্রাবাড়ি থানার পুলিশ স্টেশন যা আছে তাদের প্রত্যেকের উপর এবং এই পুলিশ স্টেশনের উপর একটা তার ক্ষোভ প্রকাশ করবে বা বলতে চেয়েছি যে তাদের উপর প্রতিশোধ নেবে। তা পরবর্তীতে আবার দেখি যে সাধারণ জনগণ শুরুর দিকে পুলিশ স্টেশনে যেখানে আগুন লাগানোর প্রথম চেষ্টা করেছিল সেই দিক দিয়েও দেখে বুঝতে পারলাম যে ভিতরে ভালোই বড়সড় আকারে জনগণরা আগুন জ্বালিয়ে দিয়েছিল। আর এই দুই দিকেই আগুন লাগানো ছিল ভিতরে পুলিশদের থাকা চমৎকার আতঙ্কের কারণ। দিনের এই মুহূর্তে এসে মানুষজন বলা শুরু করেছিল যে পুলিশ স্টেশনের ভেতর থেকে নাকি, অর্থাৎ পুলিশ স্টেশনের যে ভবন ছিল ওই ভবনের জানলা থেকে নাকি সাধারণ জনগণের উপর গুলি নিক্ষেপ করছিল। আর তার চেয়ে বড় সমস্যা ছিল এই যে সাউন্ড গ্রেনেড কোনটা আর গুলির সাউন্ড কোনটা সে দুইটা আন্দাজ করাটা অনেক কঠিন হয়ে পড়েছিল। এই মুহূর্তে এসে আমি সহ আমার আশপাশের যত মানুষ ছিল আমরা সবাই 100% শিওর হয়ে যাই যে পুলিশ স্টেশন থেকে অবশ্যই গুলি ছোড়া হয়েছে, কেননা ইতিমধ্যে আমার সামনে দিয়ে অনেকেই গুলিবিদ্ধ অবস্থাতে তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ দৌড়াইতেছে আর আরেকজন গুলি খেয়েছে। আর এই দিনের এই মুহূর্তে এসে আশ্বাস মানুষজন সব সম্পূর্ণরূপে ভীতগ্রস্ত হয়ে গিয়েছিল, কারণ বলা তো যায় না যে এত মানুষের ভিড়ে কখন যে পুলিশ স্টেশন থেকে পুলিশরা কখন কাকে গুলি নিক্ষেপ করে বসে। এই মুহূর্তে আমরা যাত্রাবাড়ি টনি টাওয়ারের রাস্তার উদ্দেশ্যে রওনা দিয়েছি, কারণ হচ্ছে যে ওই জায়গাটা স্থান আমরা এখন যেটা দেখতে পাচ্ছি ওই স্থানটা এখন সম্পূর্ণ রেড জোনে পরিণত হয়ে গেছে বলা চলে, কেননা আমি ঠিক 20 থেকে 25 মিনিটের মধ্যেই আমার সামনে 4-5 জন গুলিবিদ্ধ মানুষকে দেখেছি যারা হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এদের মধ্যে অনেককেই বলি করছে যে ওই 5 জনের মধ্যে নাকি ওই 2 জন স্পট ডেড হয়ে গেছে, তাই ওই স্থান ত্যাগ করে আমরা এখানে আসছি। আর আশপাশ আমরা যে অবস্থা দেখছি যে বিভিন্ন আশপাশ যে উঁচু বিল্ডিং আছে, উঁচু দালান আছে, সেখানে মানুষজন হামলা দিয়েছে, অর্থাৎ এখান থেকে বলা হচ্ছে যে আশপাশ নাকি এখনো বিভিন্ন উঁচু দালানে উঁচু স্থানে মানুষ দেখেছে যে বিভিন্ন পুলিশের আনাগোনা আছে, তো সেখান থেকেও নাকি গুলি ছোড়া হয়েছে সাধারণ জনগণের উপর। এই জন্য সাধারণ জনগণ এখন বিভিন্ন উঁচু বিল্ডিং যেগুলো আছে সেখানে রেড দিচ্ছে যে আসলে আদৌ আশপাশ কোনো পুলিশ আছে কিনা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যাত্রাবাড়ির বিকাল দিকের দৃশ্য, যেখানে দেখা গিয়েছে যে পুলিশদের ব্যবহৃত গাড়ি, বাইক সহ যাবতীয় যা কিছু ছিল সব পুড়িয়ে ছাই করে ফেলেছে। আজ প্রথম দেখতে পাচ্ছি যে দেশে কোনো এক স্থানে এত বড়সড় আগুন লাগার পরেও ফায়ার সার্ভিসের কোনো আনাগোনাই ছিল না, অর্থাৎ দেশের মানুষ দেখিয়ে দিয়েছে যে তারা চাইলে সব কিছুই পারে।
তারা চাইলে পারে না এমন কিছুই নেই এই দেশের মধ্যে। কোনো সরকার হোক বা যেই হোক, যারাই হোক, যতই পাওয়ারফুল পার্সন হোক না কেন, কেউই জনগণের সাথে পাঙ্গা নিয়ে পারবে না। এটা আমরা স্পষ্ট দেখতে পেরেছি এবং ইতিমধ্যে আমরা সবাই প্রমাণও পেয়ে গেছি যে মানুষ চাইলে সব কিছুই পারে যদি তারা সবাই একত্র হয়ে দলবদ্ধভাবে কোনো কিছু করতে যায়। পুলিশে গাড়ি জ্বালাই দিচ্ছে, ওই যে গেট বাঁধতে গাড়িটা ভিক্টোরিয়া। দেখ, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি পুলিশের গাড়ি সম্পূর্ণ এই আগুনে জ্বলিয়ে ছাই করে দিয়েছে। বাস্তবে দেখতেছে এই মুহূর্তে আমরা আরো দেখতে পাচ্ছি যে আশপাশ পুলিশের ব্যবহৃত গাড়ি, বাইক, ট্রাক সহ যা কিছু আছে সব চালিয়ে দিয়েছে জনগণেরা। একটা কিছুই স্বাভাবিক রাখেনি এই পুলিশ স্টেশনের। কথা স্বাধীন দেশ দেখতেছে আগুন বেড়া। আমি তো দিল বাপে দেখলে আমার তো যাবি। এই মুহূর্তে আমরা যে গাড়িটি দেখতে পাচ্ছি সেটা গতকাল অর্থাৎ 4ই আগস্ট পুরনো হয়েছিল। কখন দিলে এটা? এই মুহূর্তে আমরা যে সকল দৃশ্যপট দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে পুলিশ স্টেশনের ভিতরে তাদের আন্ডারে থাকা যে সকল বাইক, গাড়ি, যাবতীয় যা কিছু ছিল সবগুলোই জনগণ পুরি একদম ধ্বংস করে ফেলেছে। পাশাপাশি পুলিশ স্টেশনের আশপাশ, পুলিশ স্টেশনের ভিতরে যাবতীয় যা কিছু আছে অর্থাৎ মানুষজন ভিতরে ঢুকে ঢুকে ইচ্ছে মতন যে যার মতো করে যাই কিছু পাচ্ছে সব লুট করে নিয়ে যাচ্ছে। আবার পাশাপাশি অনেক সময় আমরা দেখতে পেরেছি যে ভাঙা বাইকগুলো অর্থাৎ পুড়ে ফেলা বাইকগুলো যেগুলো সম্পূর্ণ বাতিল হয়ে গেছে এগুলো জনগণ যে যার মতো এগুলো সব যা যার মতো করে নিয়ে যাচ্ছে আর কি। এই মুহূর্তে এসে এত ভিতরে আসার পর খুব ইচ্ছে করছিল যে পুলিশ স্টেশনের ভিতরে কি অবস্থা, পুলিশ স্টেশনের ভিতরে কি পরিমাণ আগুন লেগেছে, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষ কিভাবে ভিতরে কি কাজ করছে, এ টু জেড সবটা দেখার জন্য এবং আপনাদের দেখানোর জন্য অনেক আগ্রহী ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত সেই দালানের ভিতরে এতই পরিমাণ কালো ধোঁয়া প্লাস মানুষের এতই জনবহুলতা ছিল যে যার জন্য আমার ইচ্ছেটাই সম্পূর্ণ নষ্ট হয়ে গেছিল, তাই আমি আর ভিতরে যাইনি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আশপাশ যে আগুন লেগেছে এবং দালানের ভিতরে যে পরিমাণ আগুন জ্বলেছে, আশপাশ থেকে যে পরিমাণ কালো ধোঁয়ার পাশাপাশি যে পরিমাণ তাপ আসছিল সেই তাপেও অনেক অধিকাংশ মানুষই, আমার সাথে অনেকেই ছিল, অনেকে এসেছিল আশপাশ সাধারণ জনগণের মধ্যে, তো কেউই আমরা ভিতরে ঢুকতে পারিনি কারণ আমরা গরমে এবং কালো ধোঁয়ার পাশাপাশি মানুষের এরকম কোলাহলে আমরা বিরক্ত বোধ হয়ে সেখান থেকে বেরোতে বাধ্য হয়েছি। দয়া করে সবাই শুনবেন, ভিডিওর এই শেষ মুহূর্তে এসে কিছু কথা বলতে চাই। 1971 সালের যুদ্ধের পরে আমরা যারা জন্মেছি আমরা শুধু বইয়ের পাতায় পড়েছি এবং বইয়ের দৃশ্যতে দেখেছি যে কি হয়েছিল সেই 52 ভাষা আন্দোলনের সময়, কি হয়েছিল সে 1971 সালের যুদ্ধের সময়, এগুলো সবটাই শুধুমাত্র আমরা পড়েছি এবং অন্যের কাছ থেকে শুনেছি বা বিভিন্ন মুক্তিযোদ্ধাদের কাছ থেকে
থেকে শুনেছি, কিন্তু আজকে এই 2024 জেনারেশনের মানুষেরা দেখিয়ে দিয়েছে যে 1952 সালের ভাষা আন্দোলন ঠিক কেমন ছিল। এই 24-এর মানুষ দেখিয়ে দিয়েছে যে দীর্ঘ 9 মাস যুদ্ধের পরে যে বিজয় লাভ হয়েছিল এবং যে জোরলাস করেছিল তার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আমরা সবাই আজ স্বচক্ষে অনুভূতিতে নিতে পেরেছি এবং তার এক্সপিরিয়েন্স নিতে পেরেছি যে অ্যাকচুয়ালি সে সময়গুলোতে মানুষ কি করেছিল, কিভাবে রক্তের বিনিময়ে দেশটাকে পেয়েছিল এবং কিভাবে এই দেশটাকে স্বাধীন করেছিল আর কিভাবে হয়েছিল এই স্বাধীন দেশের বিজয় উল্লাস। এই ছোট্ট ইউটিউবার ভাইয়াটাকে সাপোর্ট করো প্লিজ। আল্লাহ হাফেজ।